এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুনামগঞ্জে ওএমএস এর চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ, 4 জেলায় বন্যার অবনতি। নির্বাচন সামনে রেখে তৃণমূলে যাচ্ছেন বিএনপি নেতারা, স্বাগত জানালো আওয়ামী লীগ। মুস্তাফিজকে নিয়ে চিন্তার কিছু নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক মানসিকতা চান মাশরাফি। রাতনাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে হাওরে ওএমএস এর চালে অনিয়ম। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সুনামগঞ্জের হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খোলা বাজারে চাল বিক্রি ওএমএস কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ। তবে অনেকের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাল পাচ্ছে না তারা। আবার ওএমএস এর চাল বাইরে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ সদরের পুরাতন বাস স্ট্যান্ডে চলছে ওএমএস এর চাল বিতরণ। ভোর 4টা থেকে জমতে থাকা দুর্গত মানুষের ভিড় সময়ের সাথে দীর্ঘ হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাল পাচ্ছে না অনেকে। হাওরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওএমএস এর চাল কেন্দ্রের বাইরেও বিক্রি হচ্ছে। বাচ্চা কাচ্চা উপাসটা আজকে 7 দিন 5 দিন যদি চাল পাইলাম না, তখন কি দর দিবেন? যদি 550 টাকা খুশি নিতে পারবেন। পরে আমি 4 কেজি চাল নিছি 220 টাকা। চাউল আইয়া পাই না, তারা 10 কেজি 15 কেজি কইরা বার করিলাই। কখনো লাইন চলছে না, এখানে আইয়া 15 কেজি। ডিলার জাহাঙ্গীরের এক সহযোগীর বাসায় মিলে অভিযোগের সত্যতা। সেখানে ওএমএস এর 5 কেজি চাল বিক্রি হচ্ছে 110 টাকায়। এই চাল তো ওএমএস এর চাল, ওএমএস এর চাল আপনি বিক্রি করেন কিভাবে? বুঝছি স্যার বুঝছি, এটা হলো গরিব মানুষ, এটা কোনো যায় ঝামেলা হাম নাই। আর কিস্তে আসলে মিলে আমরা কইছি রাইস কো আমি রাখতাম। আপনি ওখান থেকে জাহাঙ্গীর দা চাল ওএমএস এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগও উঠেছে। 5 কেজি চাল মেপে দেখা যায় 200 থেকে 300 গ্রাম কম। আইনা না কি দেখছি 200 গ্রাম কম, মানে আমরা টাকা দিয়ে চাউল আনছি, অনেক কম হইছে, আমরা কিতা করতাম। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পরিবর্তে নিজস্ব ভাড়াটে বাহিনী রেখেছে ডিলাররা। তবে ওজনে কম ও দোকানের বাইরে চাল বিক্রির অভিযোগ অস্বীকার করেন ডিলার জাহাঙ্গীর। যারা চাল পায় না তারাই এগুলা বলে, যারা লাইনের বাইরে নিতে আসে, যাদেরকে গাড় ধাক্কা করে বার করে দেয়, যারা ভোর 4টার সময় আসে ওদেরকে দেয়, ওরাই কমপ্লেনটা দেয়। প্রায় একই চিত্র সুনামগঞ্জ সদর সহ তাহিরপুর, বিশম্ভরপুর, জগন্নাথপুর সহ জেলার 11টি উপজেলার 50টি ওএমএস কেন্দ্রের। এসব অভিযোগের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। দুস্থ গরিব মানুষ যারা চাল কিনে খায় তারা কিন্তু যে কেউ লাইনে দাঁড়িয়ে নিতে পারে। কাজে এরকম যদি কেউ নিয়ে বিক্রি করে আর আমাদের কাছে অভিযোগ থাকলে তাহলে তাকে আমরা চাল দেব না, এবং যিনি দিচ্ছেন তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর এখানে আমাদের মানে এই ডিস্ট্রিবিউশনের বিষয়ে জিরো টলারেন্স একেবারে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে চাল এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। এদিকে টানা বৃষ্টি এবং উজানের পানিতে 4 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর ও নেত্রকোনায় নতুন করে তলিয়ে গেছে 16,500 হেক্টর ফসলি জমি। বন্যার কিছুটা উন্নতি হয়েছে শরীয়তপুর ও কিশোরগঞ্জে, তবে পচন ধরায় দ্রুত ফসল তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হবিগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনায় তলিয়ে গেছে আরো ফসলি জমি। পানি জমে পচতে শুরু করেছে নানা জাতের সবজি। হবিগঞ্জে নতুন করে পানিতে ডুবেছে 10,000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য, জেলায় মোট 55,000 হেক্টর ফসল প্লাবিত। এত ক্ষতির পরও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ দুর্গতদের। 30 জায়গা করছিলাম, বন্যা সব রয়ে গেছে, আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো, পুরা পুরুলিয়া 3বার গুলা আইছে। এখন পর্যন্ত আপনার মানে হাজার জমি মানে বন্যায় নিয়ে গেছে। এখন পর্যন্ত সরকারি কোনো অফিসার আয়া মানে অনুদানও দিছে না, মানে দেখছেন না। মৌলভীবাজারে প্লাবিত আরো 800 হেক্টর ফসল জমি। নতুন করে 5,000 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে নেত্রকোনায়। ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। যেভাবে পানি বাড়ে, আজকে 1 পাওয়া 1 পানি বাড়ছে আজকের রাত্রে। বর্তমানে উজানেই মনে হয় এটা টাকা না থাকা মানুষ বিলে মারিয়া জিও করিয়া নিছে। আর ঋণ আছে মনে করেন আমার প্রায় 4 লক্ষ টাকার উপরে ঋণ আছে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শ্রীবর্দী উপজেলার 3টি ইউনিয়নে ডুবে গেছে প্রায় 1000 হেক্টর জমির আধা পাকা ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন। সোমবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে শরীয়তপুর ও কিশোরগঞ্জেও। তবে দীর্ঘ সময় পানি জমে পচন ধরেছে ফসলের গোড়ায়। যত দ্রুত সম্ভব তোলার পরামর্শ কৃষি বিভাগের।
কিছু কিছু জমি জলাবদ্ধতার কারণে, অতিবৃষ্টির কারণে এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের ওইসব জমিতে পাটের পরিবর্তে বোনা আমন আবাদ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। নতুন ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 20 কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ শুরু করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সংবাদ সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয় 8টি সংস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে ঋণ। বিজ্ঞপ্তিতে জানানো হয় ঋণ গ্রহীতাদের কাছ থেকে নিয়মিত ঋণের কিস্তি আদায় স্থগিত করা হবে। সঞ্চয় তহবিল থেকে টাকা তোলার সুযোগও পাবেন তারা। এছাড়া সংরক্ষিত তহবিলের মাধ্যমে খাবার পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, প্রবীণ শিশু ও নারীদের সাময়িক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হবে। গবাদি পশু, হাঁস মুরগির খাদ্য সংস্থানেও সহায়তা দেবে PKSF। নির্বাচন সামনে রেখে দল গোছানোর লক্ষ্যে সিনিয়র নেতারা তৃণমূলে যাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব সাংগঠনিক জেলা সফরের জন্য 51টি দল গঠনের কথাও জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের তিনি একথা জানান। 51টা দল তৈরি করা হয়েছে এবং সেই দলগুলোর নেতৃত্বে থাকছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। তারা বিভিন্ন জেলাগুলোতে তারা যাবেন এবং সেখানে আমাদের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন এবং আন্দোলন, নির্বাচন সব বিষয়েই সেখানে আলোচনা হবে। এবং বিএনপি নির্বাচনী প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। আওয়ামী লীগ সবার অংশগ্রহণে নির্বাচন করতে চায় বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবার অংশগ্রহণে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত, তবে সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের দলের মহাসচিব সহ অনেকেই বক্তব্য রেখেছেন আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, যদিও অনেকগুলো শর্তের কথা বলেছেন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আশা করব তাদের এই ঘোষণা অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি সানন্দে বলতে পারি তার এই প্রত্যাশা পূর্ণ হবে এবং আমি একই সঙ্গে তাকে ধন্যবাদ জানাই যে তিনি উপলব্ধি করেছেন যে 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, যেখানে কোনো বিরোধী দল ছিল না, আসলে সেই নির্বাচনটি আসলে সঠিক হয়নি এবং সেটি তিনি উপলব্ধি করতেন। বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগটা আসলে অনেক আগে থেকেই নেওয়া উচিত ছিল, সবাই যেটা বলে। আমি আজকে নজরুল ইসলাম খানের এটা পড়ছিলাম, উনি বলেছেন যে শিগগিরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াইয়ের ডাক আসবে। ওনারা কি আশা করছেন যে এই জেলাগুলো সফর করে এসেই আসলে মানে বিএনপি এত চাঙ্গা হয়ে যাবে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াইয়ের ডাক দেওয়ার মতো হয়ে যাবে? মানে যে লড়াইয়ের ডাক আসলে বিএনপি দিচ্ছে অনেকদিন ধরে, আমি যদি ভুল না করে থাকি, সেই লড়াই, সেই আন্দোলনের থেকে তো খুব বেশি সরে আসেনি বিএনপি। না, সে আসলে সরে আসেনি, কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকারের এই দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের 1 বছর পরে বিএনপি যে আন্দোলনের বা কর্মসূচির ডাক দিয়েছিল 1 বছরের মাথায়, যাতে আমরা লাগাতার অবরোধ দেখেছিলাম, হরতাল না অবরোধ দেখেছিলাম, সেটি থেকে অবশ্যই বিএনপি সরে এসছে। বিএনপি এরা শান্তিপূর্ণ কথা বলছে এবং তারা যে জনসম্পৃক্ত করতে চাইছিল দলটিকে, সেটি করার ব্যাপারে তারা উদ্যোগী হচ্ছে। এবং আমার কাছে এটি খুবই ভালো লাগছে যে বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যেভাবে হোক নির্বাচনে অংশগ্রহণ যাতে তাদের বিঘ্নিত না হয় সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমার সিরিয়াস মনে হচ্ছে। তারা নির্বাচনের ব্যাপারে তারা সিরিয়াসলি কাজ করতে শুরু করেছে। আসলে আগের যে অবস্থান ছিল সেগুলোর অনেক জায়গা থেকেই সরে এসেছে। আমরা শুধুমাত্র জ্বালাও পোড়াও আন্দোলন সেটার কথা যদি বাদও দেই, আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকেও কিন্তু বিএনপি অনেকটাই সরে এসেছে। আসলে বিএনপির দাবিটা কোন জায়গায় সেটা তত্ত্বাবধায়ক শব্দটি অনেকদিন ধরে বিএনপি বলছে না, কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে নিরপেক্ষ সরকারের কথা তারা এখনো বলছে, নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা এখনই বলছে। এবং সেই নিরপেক্ষ সরকার এবং নির্বাচনকালীন সহায়ক সরকারটি আসলে কেমন হবে সেইটির আমরা আশা করতে পারি যে রমজান মাস শুরু হচ্ছে, ধরেন মে মাসের শেষ, তো রমজানের ঠিক আগেই বিএনপির কাছ থেকে
থেকে সেটি দেওয়া হবে, এবং সেই রূপরেখাটা দেওয়া হবে। 7 মের মধ্যে এই সফরটা শেষ করতে নেতৃবৃন্দকে তাগিদ দেওয়া হয়েছে। একটা তারা হয়তো আছে আসলে। আমার মনে হয় যে 24শে মে যদি রমজান মাস আসে তার আগেই সেই রূপরেখাটি দেওয়া হবে, ততদিনে সেগুলি নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনাটি করতে করতে রমজান মাস, ঈদ এবং পরবর্তীকালে বর্ষা মৌসুম, কোরবানি যাওয়ার পরে একটি পরিপূর্ণ একটি আন্দোলনের পথেই আসলে বিএনপি আছে। গত কয়েক বছর ধরে যেটা আসলে বেশ কয়েকবারই বলেছে। গত বছর খুবই ঝিমানো ছিল, তার আগের বছর খুবই কারাগারে অন্তরীণ ছিল। এরপর রমজান আসলে একটা আন্দোলনের, রমজানের আগে আন্দোলনের ডাকের একটা, যাই হোক এবার আমরা অপেক্ষা করি বিএনপি কি করছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কোকো 4 লঞ্চ ডুবিতে 81 জনের মৃত্যুর মামলায় লঞ্চের মাস্টার শামসুল হক সহ 9 জনকে 4 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নৌ আদালতে বিচারক শাম্মী হাসিনা পারভীন এই রায় দেন। আসামিদের সবাইকে 15,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে লঞ্চটির মালিকানা প্রতিষ্ঠান মেসার্স রহমান শিপকে 4,80,000 টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে আদালত। প্রতিষ্ঠানটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানা রয়েছে। 2009 সালে ভোলার লালমোহনে ঈদের যাত্রী নিয়ে ডুবে যায় কোকো 4 লঞ্চ। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল লঞ্চটি। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করবে সরকার। সৌদি সরকারের বিশেষ সহায়তা নেওয়া প্রকল্পের আওতায় প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে মসজিদ নির্মিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এটি সহ 20,402 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন পেয়েছে। দেশের জনগোষ্ঠীর বেশিরভাগই মুসলিম। এদের জন্য সরকারি হিসেবে সারা দেশে মসজিদ আছে প্রায় 3 লাখ। এসব মসজিদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর গত বছরের সৌদি আরব সফরে আলোচনা হয় সরকারিভাবে মসজিদ নির্মাণের বিষয়ে। এরই অংশ হিসেবে সৌদি সরকারের 8,169 কোটি টাকার সহায়তার আশ্বাসে সব জেলা উপজেলায় মসজিদ তৈরি করবে সরকার। 560টি মডেল মসজিদ সৌদি সরকার বাংলাদেশে তৈরি করে দেবে। এত বড় প্রকল্প অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এত বড় প্রকল্প বাংলাদেশ সরকার কখনো গ্রহণ করেনি। এই প্রকল্পটির খরচ হবে মোট 9,062 কোটি 41 লক্ষ টাকা। এই বছরের ডিসেম্বর থেকে শুরু হয়ে 2019 সালের মধ্যে শেষ হবে এসব মসজিদ তৈরির কাজ। এটা এক কথা হচ্ছে এটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট। নামাজ একদিকে, আমি আবারও বলি পুরুষ এবং মহিলা, আর পাশাপাশি নামাজ শিক্ষা, কোরআন শরীফ শিক্ষা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যত রকমের কার্যক্রম দরকার, জানা দরকার, আমাদের মানুষের জীবনে আসা উচিত, সবগুলো এখানে চলে আসবে। 4.5 ঘন্টার একনেক সভায় মোট 20,402 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদ নির্মাণের এই প্রকল্প ছাড়াও জেলা পর্যায়ে হাইটেক পার্ক নির্মাণ, বিভিন্ন রাস্তার উন্নয়ন ও প্রশস্তকরণ এবং টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প রয়েছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানাতে আমরা অনুপম দেব আপনার কাছে চলে যাচ্ছি। আগামীকাল বাংলাদেশ দল ইংল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্ট আছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তো সাসেক্সে প্রস্তুতি ম্যাচ আছে, সেটি খেলবে। আর যথারীতি আবার মাশরাফিকে নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়েছে যে মাশরাফি হয়তো আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটি হয়তো তার একটা সর্বশেষ মেগা ইভেন্ট 2019 সালের বিশ্বকাপ পর্যন্ত যদিও আমরা মাশরাফিকে প্রস্তুতির কথা শুনছিলাম, তবে সেই পর্যন্ত হয়তো তিনি নাও থাকতে পারেন নতুনদেরকে নতুন দল গঠনের সুযোগ দিতে। সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড শুরু কাল সকালে, খেলে রাতেই ইংল্যান্ড যাত্রা মাশরাফি মুশফিকদের। সলিডারিটি গেমসে যুক্ত হলো শুটিং, অচেনা প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে চান শাকিল বাকিরা। নয়টা 28 মিনিটে ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে চিন্তার কিছু নেই বলছেন মাশরাফি বিন মুর্তজা। সঠিক সময়ে জ্বলে উঠবেন পেস বিস্ময়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সতীর্থদের ইতিবাচক মানসিকতায় চাঙ্গা থাকার পরামর্শ ম্যাশের। ইংল্যান্ড যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন টাইগার অধিনায়ক।
গত 3 বছরে বদলেছে বাংলাদেশ, অনেক পরিণত মাশরাফির দল। টাইগার ক্রিকেটের উত্থানের পেছনে পেস আক্রমণ, যে কোনো কন্ডিশনে ভীতি জাগানিয়া। মাশরাফি, তাসকিন, রুবেল, সঙ্গে বিস্ময় মুস্তাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্ত লাইন আপ। অস্ত্রোপচার শেষে ফিরেছেন, এখনো পুরনো মুস্তাফিজকে খুঁজে ফিরছেন বিশ্লেষকরা। আইপিএল এর এক ম্যাচের ব্যর্থতায় ফিজকে টানা বসিয়ে রেখেছে হায়দ্রাবাদ। ইংল্যান্ড সফরের আগে ফিজের আত্মবিশ্বাসে ছেদ পড়েছে কি? ফিজকে আগলে রাখছেন ক্যাপ্টেন ম্যাশ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি এসেই 4-5 ম্যাচে 30 উইকেট পাবেন, এটা মানে অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এখন যেটা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে রিড করছে ব্যাটসম্যান, প্রত্যেকটা টিমে টপ কোয়ালিটির আপনার কম্পিউটার অ্যানালিসিস থাকে, সো তারা ওকে ওর সমস্ত স্ট্রং পয়েন্টগুলো বের করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বাধা পার হতে হবে। চ্যালেঞ্জটা কঠিন হলেও অসম্ভব নয়। এরই মধ্যে বিদেশের কন্ডিশনে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। অন্যান্য স্টাবলিশ টিম দিকে যদি তাকাই, তারা অ্যাওয়ে ম্যাচ কখনোই এত কুইকলি ইমপ্রুভ করতে পারেনি। ইভেন এখনো যদি অনেক বড় বড় টিমের দিকে তাকান, অ্যাওয়ে ম্যাচ তারা ম্যাক্সিমামই হারে। বাট আমার বিশ্বাস এই টিম অ্যাওয়ে ম্যাচগুলো খুব তাড়াতাড়ি অন্য টিমের থেকে প্রোগ্রেস করবে। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না বোর্ড। সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে খেলবে ট্রাই নেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আছে 2টি প্রস্তুতি ম্যাচ। ওখানে সাফল্য মিললে চাঙ্গা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে দল, বলছেন মাশরাফি। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ম্যানেজার হিসেবে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। ব্যক্তিগত কারণে ওই সিরিজে যাচ্ছেন না তিনি। তার জায়গায় দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের সঙ্গে যোগ দেবেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ তিনি। লিগে 3 রাউন্ড শেষ হয়েছে, এই কারণে সুজনের সার্ভিস দরকার আকাশী নীলদের। বুধবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সাসেক্সে 10 দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করে মাশরাফিরা যাবেন আয়ারল্যান্ডে। 5 দিন বিরতি দিয়ে বুধবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগের 4র্থ রাউন্ড। এই রাউন্ড খেলে রাতে ইংল্যান্ডের প্লেনে উঠবেন মাশরাফি, মুশফিকরা। ফতুল্লায় চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হচ্ছে শেখ জামাল। বিকেএসপিতে মুশফিক, মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়াচক্র। প্রাইম দোলেশ্বর খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। বৈরী আবহাওয়ায় পিছিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। 4র্থ রাউন্ড শুরু বুধবার। এদিন রাতে ইংল্যান্ডের বিমানে চড়বেন জাতীয় দলের সদস্যরা। মাশরাফি, মাহমুদুল্লাহরা সকালে খেলে রাতে ভ্রমণের ধকল নেবেন। আবাহনী চ্যাম্পিয়নের মতোই খেলছে, জিতেছে 3টিতেই। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হেরেছে 1 ম্যাচ। ধারাবাহিকতায় চোখ আবাহনীর। 4র্থ রাউন্ডে মাহমুদুল্লাহ, তাসকিন, সৈকতদের পাচ্ছে আকাশী নীল শিবির। চেষ্টা করতেছি ম্যাচ বাই ম্যাচ ভালো করার। সো 3টা ম্যাচ আল্লাহর রহমতে ভালো হয়েছে। চেষ্টা করবো সামনের ম্যাচগুলোতে এভাবে কন্টিনিউ করার। উইকেটটা লাস্ট 3 ম্যাচ খুবই ভালো ছিল, বাট আমার কাছে যেটা মনে হয়, আমি যেরকম উইকেটই হোক আমি চেষ্টা করি প্রত্যেকটা ম্যাচে সেম ওয়েতে ব্যাটিং করার। কারণ অনেক সময় হতে পারে উইকেট অন্যরকম হতে পারে, তো চেষ্টা করি উইকেট যেরকম বিহেভ করে ওই অনুযায়ী ব্যাটিং করা। বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে লড়বে কলাবাগান কেসি। মাশরাফি, মুশফিক থাকছেন এ রাউন্ডে। 3 ম্যাচের 2টিতে জয় রূপগঞ্জের। গেল ম্যাচে গাজী গ্রুপের কাছে নাকাল মুশফিকরা ঘুরে দাঁড়াতে চায়। 3 ম্যাচ জিতে টেবিল টপার গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম দোলেশ্বরের জিত 2টিতে। জাতীয় দলের তারকা না থাকায় পরের রাউন্ডগুলো নিয়ে স্বস্তিতে এ 2 দল। সুপার 6-এর লড়াইয়ে থাকার লক্ষ্য। প্রিমিয়ার লিগের এই বছরের অন্যতম শক্তিশালী দল এবং তারা খুব ভালো ফর্মে আছে। পাশাপাশি আমাদের টিমও আলহামদুলিল্লাহ প্রাইম দোলেশ্বর এসসি বেশ ভালো রিদমে আছে এবং আমরা চেষ্টা করব যে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা সেক্টরেই ম্যাচটা ডমিনেট করে খেলাটা আমাদের দিকে নিয়ে আসার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসলামিক সলিডারিটি গেমসকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শুটাররা। গেমসের রাইফেল ও পিস্তল 2 ইভেন্টে অংশ নেবে 6 বাংলাদেশি শুটার। অনুশীলনে শুটারদের পারফরমেন্সে আশাবাদী কোচ ও খেলোয়াড়রা। 9 মে বাকুতে যাবে শুটিং দল। ইসলামিক সলিডারিটি গেমসের 7টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। গেমসে ভারোত্তোলন, সাঁতারে পদক জয়ের সম্ভাবনা আছে। তবে আন্তর্জাতিক পরিসরে সাফল্যের বিচারে কিছুটা এগিয়ে থাকবে শুটিং। সেই ধারাবাহিকতা ধরে রাখতে শেষ মুহূর্তে ফাইন টিউন সেরে নিচ্ছেন শুটাররা। অনুশীলনে শিষ্যদের পারফরমেন্স আশাবাদী করছে রাইফেল কোচ ক্লাবস ক্রিস্টিয়ানকে। প্রস্তুতি ভালোই হচ্ছে। সলিডারিটি গেমস সহজ হবে না, অনেক শক্তিশালী প্রতিপক্ষ আছে, তবে আমাদের পদক জয়ের ভালো সম্ভাবনা আছে। সলিডারিটি গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে শুটিং। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেই বাকি দিশাদের।
তারপরও সেরা স্কোর করেই পদক জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন শুটাররা। এখানে যারা যারা আছে কয়েকটা দেশ আছে স্ট্রং টিম, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের মধ্যে আমার মনে হয় 625 নাম মারতে পারলে সেখানে ফাইনালে চান্স পাওয়া যাবে না। আমি বিশ্বাস করি যে যেভাবে প্র্যাকটিস করছি আর এভরিডে আমার ইমপ্রুভ হচ্ছে, সেই হিসেবে আমি নিজের ভিতর বিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি বাকুতে কিছু করতে পারবো। এসএ গেমসে 50 মিটার পিস্তলে স্বর্ণ জিতেছিলেন শাকিল আহমেদ। বাকুতে 50 মিটার ছাড়াও অংশ নেবেন পছন্দের 10 মিটার পিস্তলে। এখন চলতেছে হলো লাস্ট পরিস্থিতি, এখন আমরা আরও কিভাবে ভালো করা যায়, কিভাবে একটা ভালো একটা স্কোর দিয়ে একটা ভালো একটা রেজাল্ট আনা। 12 মে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হচ্ছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানবো মোহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। রমেল চাকমার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের বিচারের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটি সহ ইউপিডিএফ সমর্থিত 8টি সংগঠন এই কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। এতে যে দায়ীদের বিচার ও রমেলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ 4 দফা দাবি জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে 5 এপ্রিল আটক করে নিরাপত্তা বাহিনী। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 19 এপ্রিল মারা যান পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়া উপজেলার সাধারণ সম্পাদক রমেল চাকমা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতির পর জানিয়ে ফিরছি। ঐতিহ্যবাহী জববাড়ির বলি খেলায় চ্যাম্পিয়ন কক্সবাজারের দিদার বলি। রাত 9:45 আমরা ফিরে এলাম। হাওড়ে ওএমএস এর চালে অনিয়ম এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মনসুর বলেছেন ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণে যে কোনো অনিয়ম বন্ধ করা সরকারের দায়িত্ব। কাকুলি বলেছেন হাওড়ে মানুষের জন্য দেয়া চালও অনিয়ম দুর্নীতি থেকে রেহাই পাচ্ছেন না। ইমরান বলছেন সরকারের উচিত অনিয়মকারীদের কঠিন শাস্তি দেয়া। আর কাউসার বলছেন অনিয়মকারীরা যে দলেরই হোক তদন্ত করে দ্রুত শাস্তি দেওয়া উচিত। উসমান বলছেন চাল বিতরণে অনিয়ম ঠেকাতে প্রয়োজনে সেনাবাহিনী নামানো উচিত। শাওন বলছেন হাওরের মানুষকে নিয়ে রাজনীতি না করে বিরোধী দলের উচিত সরকারকে সাহায্য করা। রহমান বলছেন সরকারি দলের লোক অনিয়ম করলে সাধারণ মানুষ কোথায় যাবে। রাশেদ বলছেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে সবাই যেন চাল পায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। মায়েশা বলছেন যাদের হাতে দায়িত্ব দেয় সেই দুর্নীতি করে সরকার যাবে কোথায়। জুলফিকার বলছেন মানবিকতার সাথে হলে উচিত চালে অনিয়ম বন্ধ করা। আমার যতদূর মনে পড়ে গতকালই প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছিলেন যাতে যেতে এবং নিজে তদারক করতে। সম্ভবত ত্রাণমন্ত্রী সেইগুলি তদারক করছেন। তবে ত্রাণমন্ত্রী তদারক করার ফলেও যে অবস্থার খুব পরিবর্তন এই মুহূর্তে হয়নি সেটি বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে খুবই কঠিন এবং কঠোর জবাবদিহি এবং নজরদারি করা দরকার সেসব জায়গায়। কারণ যে মানুষগুলি দুর্গত হয়ে আছেন তাদের চাল বিতরণে যদি অনিয়ম থাকে তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু। বিশেষ করে যারা আমাদেরকে চাল দিয়ে থাকেন সারা বছর, যারা আমাদেরকে সারা বছর চাল দিয়ে থাকেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ যে তাদের এই দুর্ভোগের সময় কক্সবাজারের দিদার বলি চ্যাম্পিয়ন শামসু বলিকে পরাজিত করেন 14 বারের চ্যাম্পিয়ন দিদার বলি।